তৃতীয় অধ্যায় প্রতিরোধ সংগ্রাম রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে এবং পশ্চিম পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের প্রতিক্রিয়া। 25 ও 26শে মার্চ কালরাত্রির বর্বরচিত পাশবিক সামরিক অভিযান একটি স্ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দেয়। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার পর বিক্ষিপ্ত প্রতিরোধ সংগ্রাম রূপ নেয় সশস্ত্র স্বাধীনতার সংগ্রামে। স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃত করার অপচেষ্টার আষাঢ়ে গল্প। নজিরবিহীন শ্বেত সন্ত্রাস সম্পর্কে বিদেশি প্রচার মাধ্যমগুলোতে ছাপিত কয়েকটি লোমহর্ষক প্রতিবেদন। পশ্চিম পাকিস্তানে কর্মরত সামরিক বাহিনীর বাঙালিদের উৎকণ্ঠা হাজার মাইল দূরত্বে অবস্থান করলেও স্বাধীনতা সংগ্রামের ঢেউ উদ্বেলিত করেছিল অনেককেই। মুক্তিপাগল হয়ে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য উন্মুখ হয়ে উঠেছিলাম, অন্যদিকে অনেকেরই বাঙালিত্বের ভণ্ডামির মুখোশ উন্মোচিত হয়েছিল জাতির ক্রান্তিলগ্নে। এরপর নেমে আসে 25-26শে মার্চের সেই কালরাত্রি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে শায়েস্তা করার জন্য। 25শে মার্চের বর্বরতা আধুনিককালের সব নজিরকেই ছাড়িয়ে যায়। হাজার হাজার নারী, পুরুষ, শিশুকে হত্যা করা হয় নির্বিচারে। সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণও রেহাই পাননি শ্বেত সন্ত্রাসের হত্যাযজ্ঞ থেকে। ঢাকা, চিটাগং এবং খুলনাসহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয়, নিষ্ঠুর অভিযান। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি। জাতির এই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্য অনন্যোপায় হয়েই শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামে নেতৃত্বদানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। এ কি পরিহাস! সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে, তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে, দীর্ঘ সংগ্রামের চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায়। সেই নেতাই ক্রান্তিলগ্নে জাতিকে পিছে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি। মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা, কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র। আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচাবার চেষ্টায়। মুজিব গ্রেফতার হওয়ার সাথে সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল। গড়ে ওঠে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। এ অবস্থায় 26শে মার্চ রাতে চিটাগাঙে অবস্থিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতারের মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের। তার আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় মহান রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ। Under circumstances, however, I hereby declare myself as the provisional head of the Shadhin Bangla Liberation War and the government. অবশ্য পরবর্তী ঘোষণা এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুসরত কারোর ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে 26শে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল 25শে মার্চ দিবাগত রাত্রে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণাবাণীটি পাঠিয়েছিলেন, কিন্তু সামরিক অভিযানের প্রাক্কালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। অতএব ওই গল্প ধোপে টেকেনি। পরে দ্বিতীয় গল্পে বলা হয়, ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই ঘোষণাবাণী পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামে কোনো লঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দর ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকার ওয়্যারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে। সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয়, চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা রয়েছে, কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় এই কাহিনীটিও আষাঢ়ে গল্প মাত্র।
প্রথমত, ঢাকার সাথে সারা দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে। এবার দেখা যাক ঢাকা ইপিআরের মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি। ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআরকেই তো বলা যেত ঢাকা থেকেই সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য। তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআরের হেডকোয়ার্টার্স এবং পিলখানা সিগন্যাল সেন্টারে 23শে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল। তারপরও কথা থাকে, চট্টগ্রামের ইপিআরের দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণাটি দেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে 1 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণাবাণী ঢাকা থেকে পাওয়ার ব্যাপারে কিছু লেখেননি। কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা যদি সত্যিই ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন কোন যুক্তিতে? তারপরও প্রশ্ন থাকে। চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান, যিনি 30 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন, তিনিই বা কেন তার প্রচারণায় একবারও উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণাবাণী ঢাকা থেকে পাওয়ার কথা? অতএব 26শে মার্চ মেজর জিয়াই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয়। 25শে মার্চের কালোরাত্রিতে শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান, 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই, তখনই পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনো রূপেই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারীবৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনোই হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেইমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা খান বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এই বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালি স্বাধিকারের দাবির পেছনের যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চ মধ্যরাত্রি প্রায় 11:30তে পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশ হেডকোয়ার্টার্স, মতিঝিল এবং ইপিআরের সদর দপ্তর পিলখানায় মূল আঘাত হানা দেয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে, মেশিনগান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকয়েলস রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র, ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ারবেজ করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-রও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। 2 দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। 2 দিন পরই সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডার হেইসডেন, আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা, সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমস একটি সম্পাদকীয় ছাপা হয়।
পাকবাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায়। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27 মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাকবাহিনী সৈন্যরা তাদের উপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীত ও সন্ত্রস্ত করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়ে গ্রামেগঞ্জে। পাকবাহিনী নৃশংস হিংস্রতায় তাদেরকে ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25 মার্চ দিবাগত রাত্রে নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তানের সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েলস রাইফেল, মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মারণাস্ত্রের শব্দ থেকে মনে হচ্ছিল সমগ্র ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ থেকে বাধ্য করা হয়। সেই রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্লন্ড জেইথলিন, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন ড্রিং। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25 ও 26 মার্চের রাতের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন ড্রিং ডেইলি টেলিগ্রাফের এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। মার্চের 30 তারিখ আমরা বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলি থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে 25 ও 26 মার্চ রাতের ঘটনা এবং পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত জনের অবস্থা ভেবে ভরাক্রান্ত হয়ে ওঠে মন। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠি। সেই সেনাবাহিনীতেই চাকরি করছি বলে নিজের প্রতি আত্মধিক্কার জাগে মনে। ভাবি, এ অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই? বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রাম কি আমাদের কোনো দায়িত্ব নেই? সমগ্র বাঙালি জাতির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন। অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের। ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হয়ে যাচ্ছে। কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের, সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয়। চিন্তাভাবনার মিলই ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ। আমি লোকাল অফিসার, এরা প্রায়ই আমার মেসে আসতো। দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম। একসাথে খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায়। লেফটেন্যান্ট সুমিও প্রায়ই আমাদের সাথে যোগ দিত। আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই, কিন্তু তার ফাঁকে আলোচনা চলতো বাংলাদেশ নিয়ে। সবারই একই চিন্তা, আমাদের কিছু একটা করা উচিত। মুখ বুজে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না। জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে, কিন্তু কি করে সম্ভব? ইতিমধ্যে জানতে পারলাম আমাদের 16 ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে। অত্যন্ত সুখবর, ডিভিশন গেলে আমি ইউনিটের সাথে পূর্ব পাকিস্তান যেতে পারবো। খবরটা পেয়ে তাহের, নূর, মতি এবং সুমি সবাই খুশি। কোর্স শেষ হলো, কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না। তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে। একই ব্যাপার, এমন তো হবার কথা নয়। আমরা সবাই বিভ্রান্ত হয়ে গেলাম। কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম। তাহলে এই ধরনের আদেশের উদ্দেশ্য কী? তাহের, নূর, মতি সবার ইউনিটই পূর্ব পাকিস্তানে। তারা সবাই আটকা পড়ে গেল আর আমি ফিরে গেলাম ইউনিটে। কিন্তু ইউনিটে যোগদান করেই বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশও অনেক বদলে গেছে। ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হলো। একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন। তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বললেন, শরীফ, ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমি তোমাকে অ্যাডজুটেন্ট পদে বহাল করতে চাই। দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে তোমাকেই আমি মনোনীত করছি। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো। ব্যাচেলার, হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন।
তাই আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন? বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন, দেখো জিএইচকিউ থেকে অর্ডার আসছে, কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে। তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম। আমার অনুরোধ, সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে। তোমার কোনো কিছু হলে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাবো। বোঝার চেষ্টা করো, নেহায়েত অপারগ হয়েই আমি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে গেলাম। তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে। সেখানে ডেকে পাঠালাম নূর এবং মতিকে। শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে। পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে, তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নেই, মহা বিপদে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে রেখে চলতে হবে আমাদের। অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা। বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না। কর্নেল মিয়া হাফিজের সাথে আমার আলাপের ঠিক পরেই বুঝতে পারলাম ইউনিটের সাথে হঠাৎ করে আমার বাংলাদেশে যাওয়া হবে না। ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে। হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্সের জওয়ান বাঙালি অফিসার কর্নেল দস্তগীরকে বদলি করে দেওয়া হলো জিওয়ান মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোর। তার এই বদলিতেও আশ্চর্য হয়ে গেল কোয়েটাতে অবস্থিত সব বাঙালি। আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে দেখল তার এই অস্বাভাবিক পোস্টিং। ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিল তাদের ঘুরে পড়ল বালি। আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগীরের বাসায়। তার পরিবার তখন বাংলাদেশে। তাকে বললাম, স্যার এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত? কি করতে চাও, পাল্টা প্রশ্ন করলেন তিনি। আমি বললাম, দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতেই হোক, যেভাবেই হোক। পাগল হয়েছ? ১,৫০০ মাইল দূরে বসে কি করতে পারো তোমরা? পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে, নয়তো বেলেলির অ্যামুনিশন ডিপো উড়িয়ে দিতে পারি। এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার, যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে। পাগল নাকি? কী সব অদ্ভুত কথা বলছো? ইমোশনাল হয়ে এই ধরনের পদক্ষেপ নিলে তোমরা শুধু তোমাদের জন্যই বিপদ ডেকে আনবে না, বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালিদের জন্য। অবাস্তব চিন্তাধারা। তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে, টু রিমেইন লয়াল টু দ্য কনস্টিটিউশন, টু বি ফেইথফুল অ্যান্ড প্রুভ ইয়োর ইন্টিগ্রিটি। পরিশেষে তিনি বললেন, তার উপর কড়া নজর আছে, তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন যেন তার সাথে দেখা না করি। কি আশ্চর্য! এই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে। তাকে শ্রদ্ধাও করতাম সেই কারণে। কিন্তু এ কি, আজ তার মুখ থেকে এ কি শুনছি? মুহূর্তে মনটা বিষিয়ে উঠল। নূরকে বললাম, চলো যাওয়া যাক। বেরিয়ে আসছিলাম, তিনি বললেন, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। ইভেন ইফ বাংলাদেশ বিকামস আ রিয়ালিটি, প্রিজার্ভ ইউর সেলফ। বাংলাদেশ ক্যান্ট গো উইদাউট ইউ অ্যান্ড মি। তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল। এই সংসারে সত্যিই মানুষ চেনা দায়। বিক্ষুব্ধ মন নিয়ে আমি ও নূর ফিরে এলাম। এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করেছিলেন, সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম, স্যার এখনও সময় আছে, আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের। আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি। তিনি রাজি হলেন না, রওনা হয়ে গেলেন লাহোরের পথে। আমরা ফিরে এলাম হতাশ হয়ে।